আমি ভালোবাসি আমার বোরে, প্রেম করেই বিয়ে। মূল ব্যাপার হচ্ছে যে আসলে প্রেমের বিয়ে তো, আচ্ছা যে জব আমি করি আচ্ছা। তাতে চিকিৎসাটা করানো যাবে না, প্রাইসিসটা টাকার। টাকা? কোথায় যাচ্ছ? দোকানে। তুমি এইখানে বসে আছো? পাল ঝুলাই একটু আরাম করে বসছি, আরাম আমি। আপনিও বসেন। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো? সমস্যা আছে দিকে তো রাখছি। এখানে প্রবলেম দেখায় কোনো লাভ নাই, কাজটা তোমাকেই করতে হবে। তোমার পিছনে যথেষ্ট ইনভেস্ট হয়ে গেল। আমি কি তুই যে কাজ আমি করবো না? কাজ আমি করবো, কিন্তু একলা সম্ভব না। একটা অ্যাসিস্ট্যান্ট থাকবো, লেডিস অ্যাসিস্ট্যান্ট। বোকার মতো কথা বলে না। এখানে বিশ্বাসী মেয়ে মানুষ কোথায় পাবো? আপনার কিছু কর্ম লাগবো না, আমি ম্যানেজ করে ফেলাইছি, আপনি খালি পেমেন্টটা দিবেন। ওকে, যা লাগে দেবো, কিন্তু দ্রুত কাজটা শেষ করতে হবে। জলদি করবো, ওই জলদি করানোর লিগে ওই মেয়েটা আর আমি আপনার ওয়াইফের সঙ্গে থাকবো। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কোনোভাবে সম্ভব না। সম্ভব, এবং আপনি সেটা করবেন। বিষয়টা হচ্ছে আপনার এখন দুইটা রুম। হ্যাঁ, একটা আপনি থাকবেন, হ্যাঁ একটা আমি মেয়ের মেয়ে। হ্যাঁ। আর যদি এটা না হয় তাহলে কিন্তু কাজ হবে না। পরিষ্কার কথা। ঠিক আছে। আপনার স্ত্রী আমার মনে হয় না আপনার বন্ধু এবং বন্ধুর বউকে মাইনা নেবে না, এটা হইতে পারে না, মাইনা নেবে। মেনে নেবে কিনা জানি না, তবে যথেষ্ট চেষ্টা। দেখুন, আবার কি? আপনি আপনার বউরে মারতেছেন কেন জানতে পারি? তুমি একজন কিলার, মেরে চলে যাবা, বাস আর কিছু লাগবে না। একটা মানুষকে মারতাছি, কেন মারতাছি এটা জানবো না? না, জানবে না, শুধু এইটুকু জানবে, খুন করলে মোটা অঙ্কের টাকা পাবে। আমি একটা কথা বলবো, বাংলাদেশ থেকে চেন্নাইয়ের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু প্রতিদিনের ফ্লাইটও আছে, আসা যাওয়া করে চিকিৎসা করলে হয় না? জুলফিকার ডক্টর কি বলেছে? বলেছে প্রত্যেক সপ্তাহে তার ওখানে যেতে হবে। আর এখন আমরা অলরেডি বাসা নিয়ে নিয়েছি, এখন তুমি এসব কথা বলছো? না না, আমি বলছি ব্যবসার জন্য। ধরো ব্যবসা ফেলে দিনের পর দিন যদি এখানে থাকি, তাহলে ব্যবসার অবস্থাটা কি দাঁড়াবে তুমি বুঝো? আমি তো তোমাকে বলছি না যে তুমি আমার সাথে থাকো। তাহলে তোমাকে আমি একা ফেলে এখানে, মানে কিভাবে সম্ভব বলো? একা? জুলফিকার, তুমি ব্যবসার জন্য প্রায় দেশের বাইরে যাও এবং লং টাইমও তুমি স্টে করো, তখন কি আমি একা থাকি না? হ্যাঁ থাকো, সেটা তো নিজের বাসায়, নিজের শহর, তাই না? দেখো, প্রবলেমটা আমার, আমি এটা শেষ দেখতে চাই। এই দীর্ঘদিন যাবৎ প্রবলেমটা নিয়ে আমার আমার ভাল লাগছে না আর। তাছাড়া দিন দিন তোমার আচরণও আমার কাছে অসহ্য লাগা শুরু করে। আমার আচরণ অসহ্য লাগে? আচ্ছা তুমি আমাকে বলো তো, গত 10 বছর আমি কবার বলেছি আমি বাবা হতে চাই? বলেছি? বলনি, মুখে বলনি, কিন্তু তোমার অ্যাটিটিউড দিয়ে বারবার তুমি সেটা বুঝিয়ে দিয়েছো। জুলফিকার, তুমি আমাকে আসলে আগের মতো ভালোবাসো না, আর আমাকে তুমি সময়ও দিতে চাও। হ্যাঁ সেটা ঠিক যে সময় দিতে পারি না, কারণ ব্যবসা বড় হয়েছে, ব্যবসার সময় দিতে হবে। কিন্তু আমি তো আগের মতোই ভালোবাসি। আমি সব জানি। আমি যদি এবার মা হতে না পারি, আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দিয়ে দেবো, তুমি টেনশন করো না। আমার এখানে ভালো লাগছে না, আমি এখন বাড়ি যাবো। আচ্ছা শোনো, তুমি যা বলছো তাই।
শিওর? হ্যাঁ, কিন্তু আমি অ্যাডভান্স ছাড়া তো বিশ্বাস করি না। কিন্তু টাকা তো দেবে জুলফিকার সাহেব। আমি তো আপনাকে চিনি, আমি তো কোনো জুলফিকার সাহেবকে চিনি না। আমার কাছে 8,700 টাকাই আছে, এটা অ্যাডভান্স হিসাবে তোমায় দিলাম। থ্যাংক ইউ। ওকে, কি হলো হঠাৎ এরকম ভাবে হাত ধরছেন কেন? আমার বউয়ের হাত। সে যখন কাজে নামবো তখন। তুমি বোঝো নাই, কি বুঝি নাই? সেটা বোঝানো যাবে না। মানে? আপনার চোখের জল মানে কাঁদছেন নাকি? না, চোখে প্রবলেম থাকলেও চোখে পানি আসে। খবরদার, খবরদার, আমি বলছি তুমি হাসবে না। কেন বুঝতেছো না? একা একা তো আমার ভালো লাগতেছে না। হা, তুমি বুঝতে পারছো না কেন? আমি 2 দিনের মধ্যে তো চলে আসবো। না, আমি জানি তুমি 2 দিনের মধ্যে আসবে না, তোমার আসতে আরো লেট হবে। সেই জন্যই আমি তোমার কাছে চলে আসছি। শোনো, তোমার আর আমার রাস্তা ক্লিয়ার করার জন্য আমি এখানে আসছি। জাস্ট 2টা দিন ওয়েট করো। শোনো শোনো, যেটা বলছি সেটা করো। এমএম গ্রুপের সাথে কাজটা আমরা করতে চাই। এই এমএম গ্রুপ আবার কি? স্যার স্যার বলো, স্যার স্যার স্যার। আরে এত কথা বলছো কেন? আবার কথা বলো, রাখো। ওকে, একটা কাজ ঠিক মতো করতে পারে না। চিন্তা করো, এমএম গ্রুপের সাথে কাজটা না হলে কত বড় ক্ষতি হয়ে যাবে। কার? ট্রেনার? মানে শ্রীনা, এটা আবার কি? আরে আমি তো আমার অফিসের ম্যানেজারের সাথে কথা বললাম, আমি যে রুহুল আমিন। না, তুমি তোমার গার্লফ্রেন্ড ট্রিনার সাথে কথা বলছিলে। আরে বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, চেক করো কি নামে সেভ করা আছে, দেখো দেখো। নাম্বারটা যেই নামে সেভ করবে সেই নামটাই শো করবে। কিন্তু আমি জানি ওই পাশে ট্রিনা ছিল। ওকে বলো 3-4টা মাস অপেক্ষা করতে। ডাক্তার এবারও ফেল করবে আর ওর পথটা ক্লিয়ার হয়ে যাবে। টেনশন নিতে নিষেধ করো। তোমাকে ফোনে না পেয়ে রুহুল আমিন আমাকে কল করেছিল পরশুদিন সকাল 10টায় এমএম গ্রুপের সাথে মিটিং। ও হচ্ছে তন্ময়, আমার বন্ধু, আর তন্ময়ের বউ। ওরা কিছুদিন আমাদের এখানে থাকবে। ভাবি অনেকদিন থাকতে হবে এখানে। বাসা খুঁজতেছিলাম, বাসা পাওয়া তো খুবই ঝামেলা, বাসা পাওয়াই যায় না। তো হঠাৎ করে জুলুর সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন পরে। তো মানে ও আসতে বলে নাই, এক প্রকার জোর করেই আসছি। এই তন্ময়, জুলুকে রে? ওই বেটা, মিরপুরের মেসেজ যখন থাকতি তোরা কে কইতো জুলফিকার? সবাই কইতো জুলু, কেউ কইতো জুলফি, কইতো জুলফি। বড় লোক হইয়া সব ভুলে গেছো না? ও হ্যাঁ, শোন, এইসব ভুলে যেতে চাই। কারণ কি জানিস, এখন আর এসব নামে ডাকলে ভাল লাগে না। তুই কিন্তু আমাকে এই নামে ডাকবি না, ঠিক আছে? আর সরি দোস্ত, পুরানো বেকারে গিয়ে বলেছি। যাই হোক, আমার স্বামী ভুল করে ফেলেছে ভাইয়া, ওকে ক্ষমা করে দেন। ভাবি, বলছি আমরা কদিন যদি এখানে আপনার সাথে থাকি আপনি কি রাগ করবেন না? তাহলে আমাদের একটু খুব উপকার হতো। না ঠিক আছে, থাকবেন, কিন্তু আপনি তো মনে হচ্ছে কলকাতার মেয়ে ভাবি, ফেসবুকে পরিচয়, ওইভাবে প্রেম, তো তারপরে মনে করেন যে বাংলাদেশে যাওয়া আসা, ফাইনালি কাঁটাতারের বেড়াটা ভেদ করে বিয়ে করে ফেলেছি। ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং ভাবি, অনেক ইন্টারেস্টিং। আপনার সঙ্গে এইসব বিষয়ে অনেক কথা বলবো, অনেক কথা বলার আছে। এই থাকবো কই আমরা? এই যে এই রুমে
অনেক টায়ার্ড লাগতেছে না? ফ্রেশ ট্রেশ হয়ে আসো। আচ্ছা, এ কি দেখছো কি পরিমাণ বেহায়া বেসরম, বলার সাথে সাথে আরে আমি তো বাইরে যাচ্ছি, আমাকে একটু বিদায় দিয়ে যাবে না? ঘরে ঢুকে গেল, দরজা দিয়ে দিল। কতদিন থাকবেন ওনারা? আমাকে বলছে 10 দিন, কাজটা শেষ হলে চলে যাবে। কি কাজ? কাজ ওই যে ডাক্তার দেখাবে, ডাক্তার দেখায় ওরা চলে যাবে। আচ্ছা নিয়ে আমার তো লেট হয়ে যাচ্ছে, আরও যদি দেরি করি তাহলে ফ্লাইটটা মিস করে দেবো। তুমি 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 কি আমার সাথে এই খাটে শোবে নাকি? হ্যাঁ, এর মধ্যে আর কোনো খাট নাই, তাই না? আমার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ না, এক খাটে শোবো না? দেখো আমি কিন্তু তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবো, যাও নিচে গিয়ে শো। আচ্ছা, নিচে গিয়ে শুইলাম কি শুইলাম না সেটা কথা না, আমি তো এখানে শুয়েই থাকবো, তাই না? প্রবলেম কি বলো তো? আমার তো জানতে ইচ্ছে করতেছে, মানে আমি এখানে শুয়ে থাকলে কি হবে? আচ্ছা তুমি কি বুঝতে পারছো না কি প্রবলেম? কিন্তু তোমার কথাবার্তা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে আমি যেখানে শুয়ে থাকার পরে আরো কি জানি ঘটবে। কি ঘটবে বলো তো? আর কি ঘটবে? হ্যাঁ, কি ঘটবে বলো? মানে পুরো প্রবলেমটা তোমার ভিতরে। দেখো, আমার মনের মধ্যে আছে যে আমি আসবো, এই খাটে শোবো, তারপর প্ল্যান নিয়ে আলাপ আলোচনা করে ঘুমায় যাবো, আর কোনো চিন্তাই নেই। কিন্তু চিন্তাটা তোমার, তুমি টেনশন আছে, তোমার মাথার মধ্যে আছে যে এই লোকটা এই খাটে শোবে, প্ল্যান ট্যান করবে, তারপরে ঘুমাবে না, অন্য কি জানি ঘটে গেছে। অন্যটা কি বলো তো? দেখো তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, ঝামেলাটা তোমার মধ্যে, তুমি সেটা চাইতেছো। তুমি কি বলতে চাইছো? আমি এই সমস্ত কিছুই ভাবিনি। প্লিজ আমার সাথে এগুলো করো না। আমি কিন্তু গুফরানকে কথা দিয়েছি, আর আমি ওকে ভালোবাসি। তো গোফরান কি জানবে নাকি যে আমরা কোথায় আছি, কি করতেছি? কিছুই জানবে না গোফরান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে গুফরান কিছুই জানবে না, কিন্তু আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো? তাহলে কষ্ট করে একটা কাজ করতে পারবা? কি? একটু পরে নিচে বিছানাটা করো। এতক্ষণ দুষ্টামি করছি আমি। হ্যাঁ শোনো, প্ল্যানটা করে ফেলাম, দরকার বেশি সময় নেওয়া যাবে না আসলে। এটা তো 1-2 বিষয়, আমার সমস্ত প্ল্যান হয়ে আছে, এবার শুধু কাজটা করতে হবে। কি ব্যাপার? না আসলে ভাবে আসার পর থেকে সালাম করে হয়নি তো, তাই। আসসালামু আলাইকুম। আপনাদের কি বালিশ লাগবে? না, লাগবে বালিশ। ওই রুমে কিন্তু 2টা বালিশ দেয়া আছে। ওই রুমে 2টা বালিশ আমি দেখলাম, আহ, 2টা থাক থাক, চলো 2টা বালিশ আছে। আরে তোর এটা ফালতু প্ল্যান, পোস্টমর্টমে ধরা পড়ে যাবো, বুঝে বলবে যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। না, অ্যাক্সিডেন্টাল অথবা সুইসাইডাল ডেথের ভিতরে যেতে হবে, বুঝতে পারছো? তাহলে একটু বুঝিয়ে সুঝিয়ে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেই তো কেল্লাফতে। এই ছাদ থেকে ফেললে বড় যে হাত পা ভাঙতে পারে, এর বেশি কিছু না। আমি কি আর এই ছাদের কথা বলছি, আমি হাই রাইজ বিল্ডিং এর ছাদের কথা বলছি। হাইরাইজ বিল্ডিং এর ছাদে নিয়ে যাবো, সম্ভব না। অ্যাক্সিডেন্টাল ডেথ বাদ, সুইসাইডাল ডেথে যাইতে হবে, বুঝছো? আগের আমলে রাজা রাজরাতের ক্ষেত্রে এটা হইতো, তারা সুইসাইড করতো, অনেক সময় তাদের শাস্তিও দেওয়া হইতো, সুইসাইড করে মারা যাবে। আচ্ছা,
সে কি আমাদের কথায় বিষ খেয়ে আত্মহত্যা করবে? সে আত্মহত্যা করবে না, আমরা আত্মহত্যা করাবো। তো সমস্যা হলো বিষ তো নাই আমার কাছে। আমার কাছে আছে ঘুমের ট্যাবলেট। তাহলে কি হবে? সুইসাইডাল ডেথের চিন্তা বাদ, ঘুমের ওষুধ খাওয়াইয়া অজ্ঞান করে হলো, তারপরে ফ্যানের সঙ্গে ঝুলাই দেবো। এই প্ল্যানটা পারফেক্ট। মানে দুধ কিংবা চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে যদি খাইয়ে দেওয়া যায় তাহলেই তো কাজ হয়ে গেল। Yes. আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওপেন জায়গা, মানুষজন দেখে কি বলবে? ছাড়বো না, কোনো দিনও ছাড়বো না। 7 দিন ধরে তোমাকে দেখুন, একদম পাগলের মতো হয়ে গেছে। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। মিথ্যা কথা বলছো, তুমি আমার চেয়ে নয়নাকে বেশি ভালোবাসো। একসময় বাসতাম, এখন না। এখন আমার জীবনে শুধু তুমি আর তুই। তাহলে নয়নাকে নিয়ে ওখানে এতদিন পড়েছিলে কেন? রাস্তা ক্লিয়ার করার জন্য। তোমার আর আমার মাঝখানে কাউকে রাখবো না। সত্যি কথা বলছো? 2টা দিন অপেক্ষা করো, দেখো সত্য কিনা, সবই দেখতে পাবা। অত কিছু আমার দেখা লাগবে, চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। বিয়ে তো করবোই, তুমি 2টা দিন অপেক্ষা করো, বিয়ে করা যাবে, সবকিছু শেষ হোক তারপরে বিয়ে করবো। আরে আরে, কই যাও তুমি? হ্যাঁ, 2টা দিন ওয়েট করতে যাচ্ছি। মানে ওয়েট করা মানে তো তুমি এখান থেকে চলে যাওয়া না, বুঝো না? কে বলেছে আমি চলে যাচ্ছি? হ্যাঁ, 2টা দিন পরে ঠিকই ফিরে আসবো, আর সেদিন বিয়ে না করে বাসায় ফিরি। ওকে। আরে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি, যাও। বুঝলেন ভাবি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী জেসমিনকে মেনে নিছে। প্রবলেম খালি ওই মীর গুফরান, মীর গুফরানকে? আমার শ্বশুর। কি বললে? মীর গুফরান তোমার শ্বশুর? ও সরি, না শ্বশুর না, আমার সম্বন্ধী। আমার শ্বশুরের নাম মীর আরমান। আসলে জীবিত অবস্থায় দেখি নাই তো, সে কারণে ভুলে যাই। মির্জাফরের বংশধর। আপনি কিন্তু অনেক মজার মানুষ তন্ময় ভাই। চা খাবেন আপনারা? হ্যাঁ, চা চা খাবো, কিন্তু চা তো আমি বানাবো, এই তন্ময় হাসান চা বানাবো। এই যে তুমি বলো না ভাবি, কি মানে আমি কেমন চা বানাই বলো? জি ভাবি, ও সত্যিই খুব সুন্দর চা বানায়। ঠিক আছে, তাহলে হয়ে যাক তন্ময় হাসানের স্পেশাল চা। জি, জাস্ট 5 মিনিট। হ্যাঁ হেল্প লাগলে ডাকবেন। হ্যাঁ। কি করেছেন ভাইয়া, এত চা? আমি এত চা খাই না। আজকে খান, ভালো লাগবে। হ্যাঁ, সবই ঠিক আছে ভাইয়া, কিন্তু এতগুলো চা খেলে না আমি রাতে আর ঘুমাতে পারবো না। একটা কাজ করেন, আপনি এটা না, আমি এটা নিচ্ছি। প্লিজ না, আমি এটাই খেয়ে নিই। বাহ, আসলে চমৎকার। র চা যে এত মজার হয় তা আপনার হাতে চা না খেলে একদম বুঝতে পারবেন না। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। হ্যাঁ। কি ব্যাপার,
আপনি খাচ্ছেন না? আমি খাচ্ছি না, মানে আমি খাবো, ঠান্ডা ঠান্ডা করে খাবো আমি। ঠিক আমার আব্বু সাবান না। আপনি খাবেন? আব্বুকে যেভাবে চা ঠান্ডা করে খাওয়াতাম সেভাবে আপনাকে চা খাওয়াবো। একটা চুমুক দেন। একটা কেন, আমি তো কয়েকটা চুমুক খেয়েছি। খুব মজা হয়েছে আপনারটা। আর এভাবে যখন আপনি চা খাবেন তখন সেই চায়ের সাথে না একটা এক্সট্রা স্বাদ যোগ হয়। চুমুক দিয়ে দেখেন সত্যি বলছি কিনা। সত্যি? চুমুক না দিলে কিভাবে বুঝবেন? ইটস ওকে। অপূর্ব। বুঝতে পেরেছি, আমার আর চা খাওয়া হবে না। আব্বুর সাথে যখন চা খেতে বসি সেম ঘটনা হয়। আব্বুকে চা ঠান্ডা করে খাওয়াতে খাওয়াতে আমার চাটা ঠান্ডা হয়ে যায় আর চা খাওয়াই হয়। সরি, আমার ফোনটা বাজছে। আপনি না ভাইয়াকে এভাবে দেন, হ্যাঁ? কি অবস্থা? আবারও বমি হয়েছে? বমি আর বমি, এতবার বমি করলাম, প্রেগনেন্ট হয়ে গেলাম নাকি? আসলে পিরিচে জীবাণু ছিল। আমি খুব সরি ভাবি। আরে না, আপনি কেন সরি বলবেন? সরি তো আমার বলা উচিত। জোর করে তো আপনাকে আমি চাটা খাওয়ালাম, এখন আমারই খারাপ লাগছে। তো অসুস্থ হয়ে গেলেন। আর সব হজম হয়, আর জীবাণু হজম করতে পারি না ভাবি। আচ্ছা অসুবিধা নেই, আপনি একটা কাজ করেন, ঘরে যান, গিয়ে একটা ফ্রেশ ঘুম দেন। আমার মনে হয় ঘুমালে আপনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন। তাছাড়া আগামীকাল তো আমাদের সমুদ্রে যাওয়ার প্ল্যান আছে। আমার মনে হয় সমুদ্রে গেলে আপনি আরো বেটার ফিল করবেন। এখন যান, ঘুমিয়ে পড়েন। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এত রাতে কই যাও? বিষ আনতে। সমুদ্র পাড়ে তো ডাব পাওয়া যাবে, ডাবের ভিতর বিষ মিশিয়ে দেবো, খেলা শেষ। আরে তুমি কি? শোনো, ভিতরে কাজের লোক আছে তো, ভিতরে যাওয়া যাবে না। আর তুমি এই সময় বাসা আসছো কেন? আমি আসবো না তো কে আসবে এ বাসায়? হ্যাঁ, আজকে তো 2 দিন পার হয়ে গেল। চলো, এখন তো বিয়ে করার সময়, চলো এখন বিয়ে করো। আচ্ছা তুমি কি একদম পাগল হয়ে গেছে? বিয়ে তো আমরা করবোই। তুমি আমাকে সত্যিকারে ভালোই বাসো না, এতদিন খালি খালি মিথ্যা আশা দিয়ে আসতো। আরে হ্যাঁ, কান্নাকাটি করো না প্লিজ প্লিজ, কান্নাকাটি করো না। এ দাঁড়াও, ফোন আসছে না। বস, সব কিছু আন্ডার কন্ট্রোলে। আন্ডার কন্ট্রোল বুঝতে পারি, কাজটা করছি সেটা বল। কাজের 15 আনা হয়ে গেছে, 1 আনা বাকি। বিষ আমার হাতে, খালি খাওয়াই দেবো, খেলা শেষ। দুইজন মানুষ একটা মানুষকে ফোন করতে পারতেছি, তাই তোরা কি কিলা নাকি ভক্তা? আরে দূর চিল্লেন না, হয়ে যাবো সবুর। মারতে পাঠাইছেন, একটা শর্ত তো তুলে দিয়েছেন, শর্তটা তুলে নিলে তো বহুটাকে খেলা হয়ে যেত। হয়ে যাবো, কালকের মধ্যে হয়ে যাবে। কোনো শর্ত পড়তে নাই, আমি একদিনের মধ্যে দেখতে চাই ও কিল হয়ে গেছে, আর কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতেছি, রাখেন বস। ওকে রাখি। বুঝতে পারছো যে কি ঘটনা ঘটতেছে?
এখন আর কোনো টেনশনের কিছু নেই, চলো তোমার আমি আগে দিচ্ছি, চলো চলো গাড়িতে নামাই দিয়েছি। কোথায় ভাবলাম যে তিনজন মিলে একটু সমুদ্রে যাব, একটু ভিজবো, মনটা ভালো হবে সবার। ভাইয়া এখন যেতে চাচ্ছে না। ও একটু এমনই ভাবি, আসলে সমস্ত কাজে না ঠিক সময় মতো গুবলেট করে দেয়। উপরে উপরে দেখায় খুব ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে না খুবই খারাপ। এই মানুষগুলো কিন্তু খুব খারাপ হয় ভাবি। কই ডাকেন তো তাকে। তন্ময় ভাইয়া, কি ব্যাপার? পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনি মহিলাদের মতো কথা শোনা হচ্ছে আমাদের, না? আসেন বসেন, আপনার বিচার আছে, বসেন। এখন বলেন আপনার কি বিচার করব? তুমিও কি অভিযোগ করলা ভাবির কাছে? বললাম যে আমার শরীর খারাপ, আর তুমি বললো আমি যেতে চাই না। এটা কোনো কথা? হ্যাঁ, যাও চা বানায় নিয়ে আসো, ঠিকঠাক মতো বানাবা। হ্যাঁ, আসলে হয়েছে কি ভাবি, আসলে রাত্রে অনেকবার টয়লেটে গেছি। আপনার সাথে না আব্বুর হুবহু মিলে যাচ্ছে। কোথাও যাওয়ার প্ল্যান হলো আর আব্বুর পেট খারাপ শুরু হয়ে গেল। আপনাকে যতই দেখছি ততই আব্বুর কথা মনে পড়ে যাচ্ছে। আমার বয়স যখন 10 বছর, তখন আব্বু আম্মুর ডিভোর্স হয়। আম্মু অবশ্য আরেকটা বিয়ে করেছে, কিন্তু আব্বু আমাকে নিয়েই রয়ে গেলেন, ব্যবসা আর আমি। ভালোই ছিল আমাদের সময়গুলো। 5 বছর আগে হঠাৎ আব্বু ছেড়ে চলে গেলেন। তার মানে আপনাদের বিয়ের পরে? হ্যাঁ, ততদিনে আমাদের বিয়ের অলমোস্ট 5 বছর পার হয়ে গেছে। ও, থ্যাংক ইউ। আপনাদেরও তো প্রেমের বিয়ে, তাই না ভাবি? হ্যাঁ, 3 বছর প্রেম করার পর জুলফিকারকে আব্বুর সাথে দেখা করে। আব্বু ওকে খুব পছন্দ করে, তারপর ধুমধাম করে আমাদের বিয়ে দিয়ে দেয়। প্রথম 5টা বছর আমাদের না খুব ভালো কেটেছে। আব্বু মারা যাওয়ার পর আমি জানতে পারলাম আমি মা হতে পারবো না। তারপর থেকে জুলফিকার কেমন যেন চেঞ্জ হয়ে গেল। ভাবি চা ঠান্ডা হয়ে যেতেছে, খাইতে খেতে কথা বলে। জুলফিকারের এতটাই পরিবর্তন হয়েছে যে ও এখন আমাকে মেরে ফেলতে চাইছে। বলেন কি ভাবি, জুলফিকার আপনাকে মেরে ফেলতে চায়? হ্যাঁ, এবং সেটা আপনাদের মাধ্যমে। আপনি জুলফিকারের বন্ধু নন, কন্ট্রাক্ট কিলার। এবং জুলফিকারের সাথে আপনার মিট হয়েছিল হাতের ছেলে। কিভাবে জানলাম? তন্ময়, আপনি তো প্রফেশনাল কিলার নন, তাহলে জুলফিকার আমাকে মারার জন্য আপনাকে চুজ করলো কেন? মানে উনি আমার সঙ্গে সম্পর্কটা করে ধীরে ধীরে। আমি প্রথমে বুঝতেই পারি নাই। আপনার সমস্যার সমাধান আমি করতে চাইছিলাম, বুঝলাম না, তারপরে আপনি এত চিন্তিত কেন? দেখেন, হেল্প তো আমার দরকার, কিন্তু আপনি আমার কেন হেল্প করবেন সেটা তো বুঝতে পারতেছি না আমি। না, সেটার তেমন কোনো কারণ নাই, তবে ছোট্ট একটু কারণ আছে, সেটা পরে বলবো। কিন্তু আপনার দেখে আমার খারাপ লাগতেছে, আপনার দেখে আমার মায়ার। মানুষের বিপদে তো মানুষই হেল্প করে। এটা রাখেন, আরে ধরেন না, আপনার সমস্যার সমাধান করেন। আগে যা দেওয়া হয়েছে এটা মিলে এখানে 1020 টাকা আছে, 2 লাখ টাকার মতো দেওয়া হয়েছে মনে হয়। আপনি আপনার কাজের সমস্যার সমাধান করেন। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো জানেন যে আমরা খুন করতে আসছি, তাহলে আমাদের এই বাসার ভিতরে ঢুকতে দিলেন কেন, এখানে থাকতে দিলেন কেন? আপনাদেরকে আমার কাছাকাছি না রাখলে আপনাদের মুভমেন্টগুলো আমি ফলো করতে পারতাম না। হয়তো এতদিনে আপনারা আমাকে মেরে ফেলতেন। আমার কাছাকাছি ছিলেন বলেই আপনাদের স্টেপগুলো আমি ফলো করতে পেরেছি, সাবধান হতে পেরেছি।
দেখেন তন্ময়, মরতে আমার কোনো আপত্তি নেই, শুধু আমি জানতে চাই আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। আব্বু জুলফিকারকে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে গেছেন, সবকিছু ওর নামে উইল করা। নিশ্চয়ই টাকার জন্য আমাকে মারতে চাচ্ছে না। তাহলে কেন? প্রেমিকার জন্য? প্রেমিকার জন্য আমাকে মারতে চাচ্ছে? কিন্তু উনি আমারে যেটা বলছিলেন সেটা তো আসলে এটা না, সেটা তো উল্টা। তন্ময় নিশ্চয় এতদিনে বুঝতে পারছেন ও যা বলেছে তার পুরোটাই মিথ্যে। তন্ময় এগুলো সব মিথ্যা। আপনি সত্যি কারণটা খুঁজে বের করেন। টাকা যত লাগে আমি দিব। সম্ভবত জুলফিকারের কল। দেখেন কি বলে। জেসমিন, আপনি চাটা বেসিনে না কমোটে ফেলবেন, আর কাপটা ডাস্টবিনে। কাজে ব্যস্ত ছিলাম, বিল্ডিং রং করতেছি, কাজ শেষ, এখন আপনি সব ফিনিশিংটা দিয়ে দেন। এভরিথিং ডান? না, এখনো না। মানে কি তুমি এখন, তুই আমার সাথে বেইমানি করেছিস? তোর বউরে তুই মারতে চেয়েছিস, কারণটা কি বল? কে বলছে মারতে? আমি তো ভালোবাসি। থাপড়ায় দাঁত ফেলাই দেন, সব কটা দাঁত থাপড়ায় ফেলাই দেন, মুখের কথা না, থাপড়াই ফেলাম সব কটা দাঁত। তুই আমার লোকে কথা কইস, সব রেকর্ড আছে, আমারই কইতেছ ভালোবাসি, মারতে চাই নাই। বল কেন মারতে চাইছিস? জেসমিন লবণের মতো তো। তুই মনে করিস না বড়ই খাওয়ার জন্য লবণ চাইছি? তাহলে ছোট্ট ছোট্ট পোজ তুমি ব্লেড দিয়া, ছোট্ট ছোট করে পোচামো আর লবণ ছিটামো, আর তোরে মাইরা ফেলাইলে তোর বউ কিচ্ছু মনে করবো না। প্রশ্নই আসে না। ও বেঁচে থাকা মানে আমার মৃত্যু। এখন বল, বাঁচতে চাস না মরতে চাস? বল। খুন করতে চাইছিলি কেন বল? কনালে বল দিলাম লোকে ব্যবসা সম্পত্তির লোক। বল। ইদানিং বাবা ডাক্তার মাঝখানে তিনার সাথে নয়নাকে সরিয়ে দিলে আশ্চর্য, ব্যবসা তো তোমার নামে আছে। না, আমার নামে নেই। আব্বু বলেছিল তো 90% তোমার, 10% আমাকে দিবে। তার মধ্যে আমার সব থেকে। তাহলে এতদিন যে মালিক সেজেছিলে সেটা কিভাবে? ব্যাংক বা অন্য কেউ তো কিছু বলেনি, কেউ তো আটকায়নি। পাওয়ার অফ অ্যাটর্নি, বাড়িগুলো পাওয়ার অফ অ্যাটর্নি করার সময় তোমার যখন সাইনটা যখন নিয়েছিলাম সেখানে আমাকে বিশ্বাস করা, আমি আর কখনই বিশ্বাস তোমাকে?
তোমার চাইতে তো তন্ময় ভালো, তুমি ওর চাইতেও বড় কিলার। ম্যাডাম ঠিক কথাই বলছেন, যে বিশ্বাসরে খুন করে তার চেয়ে বড় খুনি আর নাই। আমি আমার বউরে খুব ভালোবাসতাম, ভালোবাসি মনে হয় এখনো। প্রেমিকা ছিলাম, কিন্তু সেই যোগ্যতা আমার আর নাই, সেই জায়গায় সরে গেছে এই লোকটার কারণে। তার সঙ্গে আমার পয়লা দেখা হয় ক্যান্সার হসপিটালের সামনে। আমি কাঁদতেছিলাম, সে এসে আমার জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। আমি বললাম, খুব ভালো মানুষ মনে হয়েছিল, আমার মাঝে মাঝে ডাকতো, দেখা করতো, কথা বলতো, টাকা পয়সা দিত। তো আমার তো টাকার দরকার ছিল, আমার বউয়ের চিকিৎসার জন্য সামান্য একটা চাকরি করি, টাকা পয়সা তো নাই আমার। আমি বারবার জিজ্ঞেস করতাম টাকা দেন কেন আমারে, বলতো না। যখন আমরা বলছে যে আমার দিয়ে সে কি কাজ করাইব, তখন তার কাছ থেকে অনেক টাকা নিয়ে ফেলাইছি, খরচও করে ফেলাইছি আমার বউর চিকিৎসায়। যে টাকা শোধ করারও ক্ষমতা নাই, সামনে আরো টাকা লাগবো। আমি আসলে কোনো দিক দিশা পাইতেছিলাম না, রাজি হয়ে গেলাম আমি। আমার বউটা এখন অসুস্থ। ম্যাডাম আমার কোনো টাকা লাগবে না, পারলে এই মেয়েটার 2 লাখ টাকা দিয়ে দিয়েন। না ম্যাডাম, আমার টাকাটা লাগবে না। আপনি পারলে ওনার স্ত্রীকে বাঁচান। তন্ময়, আমি আপনাকে একটা বড় দায়িত্ব দিতে চাই। আপনি কি আমার কথা শুনবেন? যতদিন পর্যন্ত আমি না বলবো, ততদিন পর্যন্ত এই লোকটাকে এখানে আটকে রাখবেন। আমি দেশে ব্যাক করব, ব্যবসা বাণিজ্য সম্পত্তি সবকিছু নিজের দখলে নেব, ডিভোর্সের কাগজপত্র রেডি করব, তারপর ওর মুক্তি। আশা করি ততদিনে আপনার স্ত্রীও সুস্থ হয়ে যাবেন। আমি গিয়ে ওনার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, আপনি কোনো টেনশন করবেন না। আপনি শুধু ওর দিকে খেয়াল রাখবেন, কিছুতেই ও যেন এখান থেকে নড়তে না পারে। ওখান থেকে নড়তে পারবো না ম্যাডাম। যদি পারেন আমার মাফ করে দিয়ে। আমাকেও ক্ষমা করে দেবেন ম্যাডাম। লয়না, আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায়? না,